আজকে যে
এই ঘটনা যারা যে ভাই আমাদেরকে লিখেছেন, সে কিন্তু একটা ওষুধ কোম্পানিতেই চাকরি করত, রফিকের সাথেই সে চাকরি করতো এবং সেই এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন। আর এই ঘটনাটি কতটুক সত্য সেটা আমরা জানি না, তবে তার যে বন্ধু বলছে এটা একটা বাস্তব ঘটনা। তো আপনারা যারা শুনছেন তারাই বিবেচনা করবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা এখন চলে যাব পরবর্তী ঘটনায়। এই বলে এই ঘটনাটি শেষ করে দিলেন রফিক। আর রফিকের বন্ধু বললেন যে এর পরেও আরো ঘটনা আছে, আমরা অবশ্যই পর্যায়ক্রমে আপনাদের মেইল করে জানিয়ে দেব। তো সেই অপেক্ষায় আমরা থাকলাম। অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। আর আমাদের শ্রোতা যারা আছে তারা অবশ্যই একটি লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমরা পরবর্তী ঘটনাতেই চলে যাব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জিসান আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। ঘটনাটি যেই গ্রামে ঘটেছে সেই গ্রামের নাম বাড়িগাঁও। এটি পার্শ্ববর্তী ইউনিয়ন কানিহারি এর মধ্যে পড়েছে, আর উপজেলা একই ত্রিশাল। এই যেই বাড়িগাঁও গ্রাম, এটি ব্রহ্মপুত্র নদের একদম পাশে অবস্থিত। যেখানে মূলত ঘটনাটি ঘটেছে তার কাছাকাছি একটা জায়গায় বসে এই যে জিসান আহমেদ ভাই ওনার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করছিলেন। এর মধ্যে একটা ছেলে যার নাম হচ্ছে গোলাম রাব্বি, সেও আসে। তো সে এসে দেখলো যে ভয়ের ঘটনা নিয়ে ওনারা আলোচনা করছেন, আপনাদের হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করছেন। তো সেও যখন এই বিষয়টা জানতে পারলো, তখন সে বলল তার জানা একটি ঘটনা রয়েছে যেটা এখানেই ঘটেছিল। তখন সে ঘটনাটি শেয়ার করে। সে জানায় ঘটনাটি ঘটেছিল 2020 সালের দিকে। তো ওই গ্রামে আরেকটি পরিবার রয়েছে। তো সেই পরিবারে বেশ কয়েকজন ভাই রয়েছে। এর মধ্যে একজন ভাই যার নাম হচ্ছে জুয়েল, তার ছোট আরো দুইজন ভাই রয়েছে। সেই দুইজন ভাইয়ের কথা অবশ্য সেই রাব্বি ভাই বলতে পারেন নাই। আর জুয়েলের ইমিডিয়েট বড় ভাইয়ের নাম হচ্ছে সোহেল। তো নদীর পাড়ে বাড়ি হওয়ার কারণে ভাইয়েরা মিলে সবসময় মাছ ধরতে খুব পছন্দ করতেন। তো এই যে জুয়েল, সে তার ইমিডিয়েট ছোট দুই ভাইকে নিয়ে মাছ ধরতে এসেছে। তো ওই সময় কিন্তু এই যে রাব্বি ভাই যিনি, উনি স্থানীয় একটি প্রাইমারি স্কুলে ক্লাস 4-এ পড়তেন। ওই সময় তাদের একটা পরীক্ষা চলছিল বলে জানিয়েছেন, অর্ধবার্ষিক পরীক্ষা বা এরকম কিছু একটা পরীক্ষা চলছিল। তো পরীক্ষা দিয়ে ফেরত আসছিলেন, তখন উনি একটা বিষয় দেখতে পান। তো তারপরের ঘটনা তো এখন উপস্থাপন করব। তো এই যে জুয়েল, এই জুয়েল দুই ভাইকে নিয়ে মাছ ধরতে এসেছেন। একটা পলিথিনের ব্যাগ এই কোমরে গুজে রেখেছেন, আর মাছ যেগুলো ধরছিলেন সেগুলো কোনোটাই পলিথিনের ব্যাগে রাখছিলেন, যেগুলো একটু ছোট ছোট, আর বড়গুলো ওই ছোট দুই ভাই যারা উপরে আছে ওদের দিকে ছুঁড়ে মারছিলেন। তো ওইভাবে আর কি মাছ ধরছিলেন। ছোট দুই ভাই নদীর ভিতরে নামে নাই, তারা পাড়েই দাঁড়িয়েছিল। জুয়েল মাছ ধরছে। তো মাছ ধরছে হঠাৎ করে কি হয়, একটু বেখেয়াল হয়ে যায়। আর এই যেই পলিথিনের ব্যাগটা কোমর থেকে ছুটে গিয়ে স্রোতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওই সময় নদীতে স্রোত ছিল, অনেক স্রোত ছিল, বিষয়টা এরকম না, হালকা স্রোত ছিল। কিন্তু হালকা স্রোতেও কিন্তু এই যেই পলিথিন ব্যাগটা, এটা তো আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে বা স্রোতের দিকে চলে যাচ্ছে। যখন দেখলো যে এই পলিথিনের ভিতরে, ব্যাগের ভিতরে তো মাছ রয়েছে, আবার সেই ব্যাগটা ভেসে চলে যাচ্ছে, তখন জুয়েল কি করেছে, সে বলছে যে এই আমার ব্যাগ তো ভেসে গেল রে, দাঁড়া ব্যাগটা সাঁতার কেটে ধরে নিয়ে আসি। সে সাঁতার দিয়ে ওই ব্যাগটা ধরার চেষ্টা করছে। তো ব্যাগের একদম কাছাকাছিও চলে এসেছে। ওই সময়ে আর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই যে পাড়ে দাঁড়ানো যে দুই ভাই, তারা কোনো এক কারণে হঠাৎ করে নদীর ভেতরে পড়ে যাচ্ছিল। ওইখানে মফিজউদ্দিন নামক একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন স্থানীয়। উনি আবার এটা দেখে ফেলেন। উনি এটাও দেখেন যে ওই যে জুয়েল, সে সাঁতার কেটে কেটে যাচ্ছে, সে পলিথিনের ব্যাগটা প্রায় ধরেও ফেলেছে। আর ওই সময় এই দুই ভাই কোনো এক অজানা কারণে নদীর ভিতর পড়ে যাচ্ছিল। উনি আবার লাফ দিয়ে এই দুইজনকে ধরে ফেলেছেন। এখন উনি লাফ দিয়ে যেই জায়গাটাতে আবার দাঁড়িয়েছেন, ওখানে কিছুটা পানি ছিল। ওই জায়গাটা মনে হলো একটু উঁচু। ওই জায়গার মাটি মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে ভেঙে নদীর ভিতরে চলে যাচ্ছে। মানে উনি আর দাঁড়াতে পারছেন না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে দুই ভাইকে উনি ধরে ফেলেছিলেন। দুই ভাইকে যখন টেনে তুলেছেন, এমত অবস্থায় যখন ওই জুয়েলের দিকে তাকিয়েছেন, উনি দেখেন জুয়েল ওই পলিথিনের ব্যাগ ধরেও ফেলেছে, কিন্তু মনে হলো কিছু একটা হ্যাঁচকা টানে জুয়েলকে পানি নিচে নিয়ে গেছে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেন, তার দুই ভাইও চিৎকার চেঁচামেচি শুরু করেছে, এই জুয়েল জুয়েল, এই সবাই আসো, জুয়েল পানির নিচে চলে গেছে। ওরা তো জুয়েল জুয়েল জুয়েলকে চিৎকার করছে, লোকজন চলে আসছে। ওখানে
সবাই খোঁজ করার চেষ্টা করেছে। তারপর ডুবুরিদেরকে ডাকা হয়েছে, ডুবুরিরা এসেছে। তো ডুবুরিরা আসার পর ওখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে কি হয়, ওই ডুবুরিগুলো উঠে কারোর সাথে কথা না বলে তাদের সরঞ্জামাদি নিয়ে চলে যাচ্ছে, কারোর সাথে কথা বলছে না, সোজা হাঁটা ধরেছে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে তারা। এর ভিতরে এই যে জুয়েলের ইমিডিয়েট বড় ভাই সোহেল, এই সোহেল ভাই উনি যখন এসে শুনতে পারলেন যে এই ঘটনা ঘটেছে, সোহেল ভাই তো মনের কষ্টে, ভাই হারানোর দুঃখে চিৎকার চেঁচামেচি করে বিলাপ করতে করতে গালিগালাজ করছে, তার ভাইকে নিয়ে গেছে পানির নিচে। এই জন্য এদিকে অনেকেই কিন্তু ওই ডুবুরিদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন যে আপনারা কেন উঠে আসলেন, কারোর সাথে কথা বলছেন না, চলে যাচ্ছেন কেন? কারোর সাথে ওনারা কথা বলছেন না। প্রতিমধ্যে কয়েকজন হুজুর ওই এলাকারই ওই ডুবুরিদের পথ আগলে ধরেছেন। তারা বলছেন যে আপনারা কারোর সাথে কথা বলছেন না, কি হয়েছে বলেন না, জুয়েল কোথায়, কেন বা এভাবে উঠে চলে আসলেন? তখন ওই ডুবুরিরা বলে, জুয়েলকে আমরা জীবিত অবস্থায় দেখছি, সে পানির নিচে আছে, জীবিত অবস্থায় আছে, এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। এই বলেই ওনারা চলে যান, আর কোনো উত্তর দেন নাই। তখন ওই হুজুররা যা বোঝার বুঝে যান যে জুয়েল পানির নিচে আছে, নিশ্চয়ই পানির কোনো দেও তাকে ধরে নিয়ে গেছে। এমত অবস্থায় এলাকায় তো ছড়িয়ে পড়ে ব্যাপারটা, জুয়েলকে পানির নিচের দেও অর্থাৎ পানির দেও ধরে নিয়ে গেছে। এখন এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর মতো ওই রকমের কোনো অভিজ্ঞ লোক বা আলেম আশেপাশে আসলে ওই সময় খোঁজ করে পাওয়া যাচ্ছিল না। পরের দিন ঠিক দুপুরবেলা জুয়েলকে পাওয়া যায়, তবে জীবিত না, মৃত অবস্থায়। জুয়েলের লাশ ভেসে ওঠে। পুরো একটা দিন অর্থাৎ 24 ঘন্টা বা তারও কিছুটা বেশি সময় জুয়েল পানির নিচে ছিল, অথচ তাকে দেখে মনে হচ্ছে সে মাত্র পানির নিচ থেকে ভেসে উঠেছে, সে মাত্রই ডুব দিয়েছিল, মাত্রই ভেসে উঠেছে। তার নাক দিয়ে তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছিল, মনে হচ্ছিল যে ওকে মাত্রই মেরে ফেলা হয়েছে, অথচ সে 24 ঘন্টারও বেশি সময় পানির নিচে ছিল। জুয়েলকে নিয়ে যাওয়া হয়, দাফন কাফন করা হয়। ঘটনা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এখানেই শেষ, না, এখানেই শেষ না। সাল 2022, তখন এই জায়গাটা বেশ সুন্দর হয়েছিল, অর্থাৎ এই যে ময়মনসিংহ গফরগাঁও যে রাস্তাটা, মানে ময়মনসিংহ থেকে গফরগাঁও উপজেলা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটার পাশেই মূলত একটা জায়গা যেটাকে মানুষের মুখে মিনি কক্সবাজার হিসাবে শোনা যেত ওই সময়, 2022 সালের কথা বলছি। ওখানে কংক্রিটের স্ল্যাবগুলো বসানো হয়েছিল, অর্থাৎ ব্লকগুলো বসানো হয়েছিল, নদী শাসন করা হয়েছিল কিছুটা, খুব সুন্দর পরিবেশটা ছিল এখানে। 2020-এর পরে 2022 সাল আর কি। তখন অনেক মানুষ বিকালবেলা ওইখানে এসে বসতো, নদীর বাতাস খেত, গল্পগুজব করত। আশেপাশের পৌরসভা থেকেও বা আশেপাশের উপজেলা থেকেও লোকজন আসতো, বিভিন্ন লোকজন আসতো আর কি। তো ত্রিশাল পৌরসভার ভেতরে বাড়ি একটা ছেলে, সে কয়েকজন বন্ধুর সাথে ওখানে আসে, দুপুরের দিকেই আসে। তো আসার পর ওরা নাকি ওই কংক্রিটের যে ব্লক, ওই ব্লক বেয়ে বেয়ে নিচে নেমে নদীতে গোসল করছিল। ওখানে নিচে নামার জন্য আবার কিছু জায়গায় খাঁচ কাটা করা ছিল, যেটা দিয়ে সিঁড়ি হিসাবে ওটাকে আসলে ব্যবহার করা যায়। তো ওরা নেমে গোসল করছিল। তো গোসল করা অবস্থায় হঠাৎ করেই নাকি এই যে ত্রিশাল পৌরসভার যে ছেলেটা, এই ছেলেটা আর ওঠে না। তার বন্ধু বান্ধবরা খোঁজাখুঁজি করছে, আর ওঠে না, আর ওঠে না। তখন যে স্রোত ছিল বিষয়টা এরকমও না, একে তো আর পাওয়া যায় না। এরপর ডুবুরি আসে, খুঁজে পাওয়া যায় না। মানুষ বুঝতে পারে ওই যে 2020 সালে জুয়েলের সাথে যে ঘটনা ঘটেছিল, হয়তোবা এটাই তার পুনরাবৃত্তি হলো এখানে। পরদিন দুপুরবেলা ঠিক যেমনটা হয়েছিল জুয়েলের বেলায় সেটাই হলো, তবে এবার কিছুটা ভিন্নভাবে হলো। সেটা হচ্ছে জুয়েলের লাশ তো এমনিতে ভেসে উঠেছিল, দুপুরের দিকে আশেপাশে অনেক মানুষই ছিল। হঠাৎ করে দেখা গেল পানির ভেতর থেকে কিছু একটা দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ পানির ভেতর থেকে কোনো মানুষ নিচ থেকে যদি সোজা উপরের দিকে ওঠে, ধরে নিলাম যে একটা বাঁশ বা একটা লাঠি পানির নিচ থেকে সোজা উপরের দিকে উঠছে, তাহলে কিভাবে উঠবে? ঠিক ওই রকম ভাবে মনে হচ্ছে কোনো একটা মানুষ নিচ থেকে ওইভাবে সোজা ভেসে উঠছে, মনে হচ্ছে দাঁড়িয়ে গেল। তো এভাবে পানির উপর একটি ছেলের
দেহ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে থাকার পর সেটা আবার এক পাশে ঠাস করে পড়ে গেল পানির উপরে। মানুষ বুঝতে পারলো যে নিচ থেকে ঠেলে উপরের দিকে এটা এভাবে করা হয়েছিল। মানুষ এটাও বুঝে গেল এই ছেলেটা সেই হতভাগ্য ছেলের লাশ, যে ছেলেটা গতকালকে পানির নিচে হারিয়ে গিয়েছিল। এই ছেলেটার বেলায় একই ঘটনা ঘটলো যেটা জুয়েলের বেলায় হয়েছিল। মনে হচ্ছিল ওকে মাত্রই মেরে ফেলা হয়েছে, অথচ প্রায় একদিনেরও বেশি সময় ও পানির নিচে ছিল। তার লাশটা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তো এরপর কি হয়, ওইখানে আরো কিছু কাজ হয়, মানে নদীতে কিছু কাজ হয়, ড্রেজিং এর কাজ হয়, নদী শাসনের কাজ হয়, যার প্রেক্ষাপটে ওই জায়গাটা, মানে যেই জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটতো, ওইখানকার পরিবেশ এখন আর আগের মতো নাই। কিছু জায়গায় চর পড়ে গেছে, অর্থাৎ যখন নদী শাসন করা হয়েছে এক জায়গার বালি আরেক জায়গায় ফেলা হয়েছে, তো সেখানে আবার উঁচু হয়ে গিয়েছে। এখন সেই মিনি কক্সবাজার আর নাই, সেই সৌন্দর্যটা নাই। আর ওই জায়গায় এখন কোনো ঘটনা ঘটেছে বলে জানা যায় না, অর্থাৎ ওই জায়গার ওই গুরুত্বটা এখন হয়তো বা হারিয়ে গেছে, বা যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন আর নাই। আবার একদম নাই এটাও কিন্তু বলা যাবে না। 2020 সালে ঘটেছে, 2022 সালে ঘটেছে, 2025 সালে এসে যে ঘটবে না, আমাদের পরিচিত কারোর সাথেও যে এটা হবে না, এটা আমরা বলতে পারি না। জানি না কে পরবর্তী শিকার হতে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, এমন অনেক জায়গায় কিন্তু রয়েছে যেখানে এই ধরনের ঘটনা ঘটে। এই জন্য বলা হয় যে অপরিচিত জায়গায় কেউ যেন হুট করে পানিতে না নামে। আমরা যারা শহরে বসবাস করি, পানির প্রতি আমাদের এক ধরনের আকর্ষণ রয়েছে। কোথাও যখন আমরা বেড়াতে যাই, সেখানে নির্মল টলটলে পানি দেখলে মনে হয় একটু গোসল করি বা একটু পানির ভিতরে নামি। এই পরিবেশ তো আসলে আমরা সাধারণত পাই না। ওই জায়গার পরিবেশ সম্পর্কে অবগত না হয়ে কোথাও নামা উচিত নয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করব প্রিয় লিসেনার্স। যদিও বা এটা সবসময় সম্ভব না, তারপরও এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। বিশেষ করে ভাদ্র মাসের অমাবস্যার তিথি যখন শুরু হয়, মনে রাখবেন এই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। আর এই সময়টা অল্প কিছুদিন পরেই আসতে যাচ্ছে। এই সময়ে অনেক ধরনের ঘটনা ঘটে। এই সময়ে অনেককেই পানির নিচে নিয়ে যায়। অনেককে এই সময়ে দেখতে পাবেন যে আশেপাশে এই ধরনের ঘটনা অনেক ঘটছে। আমরা খুব সতর্ক থাকব। ভাদ্র মাসের, অর্থাৎ ভাদ্র, অনেকে এটাকে ভাদ্রইরা অমাবস্যা বলে, এটা মানে বিভিন্ন এলাকায় তাদের মতো করে উচ্চারণ করে। ভাদ্র মাসের অমাবস্যাটা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। আসমান সিং এর ঘটনা মনে আছে নিশ্চয়ই আপনাদের। আসমান সিং এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কোর্টের রায়ে এই ভাদ্র মাসের অমাবস্যায়। এরপর থেকেই আসমান সিং এর ঘোড়া আর সেই ঘোড়ার পিঠে আসমান সিংকে দেখা যায়। এখনো নাকি সেই ঘটনা ঘটে। বলা হয়ে থাকে ভাদ্র মাসের অমাবস্যার ওই সময়ে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কারণে ভয়ঙ্কর এক পিশাচ, সে অত্যন্ত শক্তিশালী হয়ে যায় আরো বেশি করে। তখন সে এইভাবে মানুষকে ভয় দেখাচ্ছে। ভাদ্র মাসের অমাবস্যা এটা কিন্তু খুব বেশি দূরে নয় প্রিয় লিসেনার্স। এই সময়ে অবশ্যই পানিতে নামার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। বিষয়টা যেন আমরা সবাই মনে রাখি। আসছে 22শে আগস্ট শুক্রবার। এইটা ভাদ্র মাসের এই অমাবস্যার তিথি শুরু হওয়ার একটা দিন। শুক্রবার 11টার পর থেকে নিয়ে পরের দিন শনিবার 12টা পর্যন্ত আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যে সমস্ত জায়গাগুলোতে পানিকেন্দ্রিক দুর্ঘটনা ঘটে এই জায়গাগুলোতে নামবেন না। এটা একটা বিশেষ অনুরোধ থাকলো। কারণ যে সমস্ত জিনেরা তন্ত্র মন্ত্র সাধনা করে তাদের জন্য বছরের এই সেন্সিটিভ অমাবস্যাটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই সময়ে তারা যদি কাউকে এভাবে অপমৃত্যু ঘটাতে পারে কারোর জন্য, তাহলে সেটা ওই জিনের জন্য একটা শক্তি বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আলফাজ আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল।
ঘটনাটির সময়কাল 2021 সালের মার্চ মাসের শেষ সপ্তাহের কোনো একটা দিনে। দিনটা উনি নির্দিষ্ট করে মনে করতে পারেন নাই, এই কারণে আমাদেরকে বলতে পারেন নাই, তবে মার্চ মাসের শেষ সপ্তাহে এতটুকু ওনার মনে আছে। এশার আজান হয়ে গেছে এমন একটা সময়, ওই সময়ে ওনার একজন কাজিন ওনাদের বাড়িতে বেড়াতে আসবেন, অর্থাৎ আগে থেকেই রওনা দিয়েছেন, ওই সময়ে কাছাকাছি আসবেন, ওনাকে এগিয়ে আনার জন্যই মূলত এই আলফাজ ভাই উনি এগিয়ে যাচ্ছিলেন। আর তখন তো বেশি রাত হয় নাই। ওই যে রাস্তাটা, যেই রাস্তা দিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন, এই রাস্তাটা ছিল কাঁচা রাস্তা, গ্রামের রাস্তা। রাস্তাটা উত্তর দক্ষিণ কয়েকদিকে ভাগ হয়ে গেছে। উনি উত্তর দিক থেকে পশ্চিম দিকে যাবেন, আর উত্তর থেকে এগিয়ে গেলে, অর্থাৎ উত্তর থেকে পশ্চিম দিকে এগিয়ে গেলে সোজা ইউনিয়ন পরিষদের যে ভবনটা, ওইখানে যাওয়া যায়। মূলত ওই জায়গাতেই ওনার কাজিন আসবেন। উনি দক্ষিণ দিক থেকে একটা শাখা রাস্তা হয়ে পশ্চিম দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। উনি যেই পথ দিয়ে এগিয়ে যাবেন, এই পথের ঠিক মধ্যবর্তী জায়গায় বেশ কিছু তাল গাছ ছিল। তো উনি একা একা হেঁটে যাচ্ছেন। ওই সময় ওনার কাছে স্মার্টফোন ছিল না, উনি বাটন ফোন ইউজ করতেন, আর সেটাতে টর্চ লাইট ছিল, অর্থাৎ ফ্ল্যাশ লাইট ছিল, সেটা জ্বালিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। আর বাটন ফোনের যে ফ্ল্যাশ লাইটগুলো, এগুলোর আলো কিন্তু খুব বেশি হয় না, অল্প হয়, কোনো মতে পথ চলা যায় আর কি। উনি একা একা এগিয়ে যাচ্ছেন। বলে রাখা ভালো, এই রাস্তাটা ছিল কাঁচা, আর এই রাস্তায় তেমন কোনো গাড়ি চলতো না। অটোরিকশা তখন তো মোটামুটি হয়েছে, এখন যেমন অটোরিকশার জয় জয়কার সব জায়গাতেই, তখন কিন্তু অটোরিকশা গ্রামগঞ্জে এতটা প্রবেশ করেনি। 2021 সালে তখনও কিন্তু করোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো কিন্তু চলছে ক্রমাগত। যাই হোক, উনি তো এগিয়ে যাচ্ছেন। উনি জানেন যে এদিক দিয়ে মেইন যেখানে উনি যাবেন, সেখানে যাওয়ার জন্য কোনো গাড়ি পাবেন না। এমনকি ফেরত আসার সময় ওনার কাজিনকে নিয়ে যখন ফিরবেন, তখনও কোনো গাড়ি পাবেন না। তবে ওই রাস্তার মধ্যবর্তী কিছু জায়গায় কিছু ঘরবাড়ি রয়েছে, এখন আরো কিছু ঘরবাড়ি হয়েছে। 2021 সালে ঘরবাড়ি কম ছিল আর কি। তো উনি এগিয়ে যাচ্ছেন, ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে। উনি যখন তাল গাছের কাছাকাছি এসেছেন, তখন ওনার কাছে মনে হলো ওই হালকা আলোতে সাদা পোশাক পরা কোনো একটা মানুষ তাল গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। এরকম কোনো ব্যক্তি থাকতেই পারে, কোনো কাজ করছে হয়তোবা, বা ক্লান্ত হয়ে গেছে, তখন তো অনেক রাত, বিষয়টা এরকম না। উনি এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করেন, উনি ওনার মতো করে এগিয়ে যাচ্ছেন। তবে আর চোখে উনি তাকাচ্ছেন যে এটা আসলে কে এই সময়ে তাল গাছের এখানে বসে আছে। উনি দেখলেন যে এই যে আলফাজ আহমেদ ভাই যে এগিয়ে আসছেন, এই বিষয়টা মনে হলো ওই লোকটা টের পেয়েছে। আলফাজ ভাইয়ের আগমনটা যখন সে বুঝতে পেরেছে, আলফাজ ভাইয়ের কাছে মনে হলো যে ওই লোকটা ওই হেলান দেয়া থেকে বসলো, মানে বসা অবস্থা তো হেলান দিয়ে ছিল তাল গাছের সাথে, এবার সে বসলো। বসার পর উঠে দাঁড়ানোর পর সে তাল গাছের গোড়া থেকে ওই কাঁচা রাস্তার মাঝখানে চলে আসলো, এসে ওনার দিকে আগানো শুরু করলো। তখন পর্যন্তও কিন্তু এই আলফাজ ভাই উনি কোনো প্যারানরমাল কিছু চিন্তা করেন নাই। আর ওই জায়গাতে আসার কিছুক্ষণ আগে ওনার কাজিনকে ফোন করেছিলেন যে কাজিন কত দূর আছে। উনি বুঝতে পারলেন যে এখনো প্রায় 1 কিলোমিটার দূরে আছে। তো উনি হেঁটে হেঁটে ওই ইউনিয়ন পরিষদ ভবনের ওইখানে যেতে যেতে কিন্তু তার কাজিন ওখানে চলে আসবে, এরকমই পরিকল্পনা ছিল। উনি তো হেঁটে যাচ্ছেন আস্তে আস্তে। হঠাৎ করে উনি দেখেন যে এই যে যেই মানুষের মতো অবয়বটা, এই অবয়বটা মনে হচ্ছে একটা বড় আকৃতির সাদা বিড়াল হয়ে গেছে, বিড়াল হয়ে তার দিকে হেঁটে আসছে। তখনও কিন্তু তাদের মাঝখানের যেই দূরত্ব, অর্থাৎ দুইজনের যে দূরত্ব, উনিও তো হেঁটে যাচ্ছেন, বিড়ালটাও তার দিকে এগিয়ে আসছে। দূরত্ব 50 হাতের মতো ছিল। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এইটা বিড়াল হয়ে গেল, তাহলে কি উনি একটু আগে বিড়ালই দেখেছিলেন? তখনও পর্যন্ত কিন্তু ওনার ভিতরে ভয় কাজ করেনি। তবে একটা অদ্ভুত বিষয় উনি আগেও ছিল না, অথচ উনি কিন্তু ভয় পাচ্ছেন না। বিড়ালটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে, আর ওনার মোবাইলের যে
ফ্ল্যাশ লাইটের হালকা আলো, এই আলোটা যখন বিড়ালের চোখে পড়েছে তখন বিড়ালের চোখ দুটো মনে হলো দপ করে জ্বলে উঠল। দুটো চোখই খুব অদ্ভুত রকমের সাদা, মনে হচ্ছে চোখ দিয়ে আলো ঠিকরে বের হচ্ছে। যদিও বা অন্ধকারে কুকুর, বিড়াল বা এই ধরনের প্রাণীর চোখে আলো পড়লে এমনটা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কোনো একটা অস্বাভাবিকতা ওই বিড়ালের চোখে ছিল। উনি হঠাৎ করে আরো একটা বিষয় লক্ষ্য করলেন। উনি দেখলেন যে এই বিড়ালটা এখন মনে হলো একটা শেয়াল আকৃতির কোনো প্রাণীতে পরিণত হয়েছে, এটা আর বিড়াল নাই। তখন উনি ভয় পাওয়া শুরু করলেন যে আসলে একটু আগে কি আমি বিড়ালই দেখেছি। উনি চিন্তা করলেন যে না, এটা বিড়াল না, এটা হয়তো বা কুকুর বা শেয়াল টাইপেরই কিছু হবে, তা না হলে এত বড় জিনিস আমি দূর থেকে তো মানুষের মতো দেখছি, এটাই হবে, বিড়াল টিড়াল কিছু না। এরকম চিন্তা করতে করতে উনি কিন্তু সামনে হেঁটেই যাচ্ছেন, আর ওই জিনিসটা ওনার দিকে হেঁটে আসছে। হঠাৎ করে এইবার উনি যেটা দেখেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন শেয়ালের মতো এই প্রাণীটা, যেটা কিন্তু সাদা রঙের, এই জিনিসটা হঠাৎ করে 8 থেকে 10 বছর বয়সী একটা ছেলের আকার ধারণ করেছে। 8 থেকে 10 বছর বয়সী একটা ছেলে আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকু উচ্চতা হয়, তার শারীরিক গড়ন কেমন থাকে, ঠিক এমন। এই জিনিসটা দেখার সাথে সাথে উনি ওখানে দাঁড়িয়ে যান। উনি চিন্তা করতে থাকেন, হায় হায়, এটা আমি কি দেখছি। উনি তখন ভাবলেন আসলেই মনে হয় শুরুতে মানুষই দেখেছিলাম, মাঝখানে বিড়াল বা শেয়াল, সাদা রঙের কে আবার শেয়াল হয় নাকি, মানুষই হবে। তবে এবার উনি লক্ষ্য করলেন যে ওই 8 থেকে 10 বছর বয়সী বাচ্চার চেহারার মধ্যে অদ্ভুত ধরনের এক বিষয় লক্ষ্য করা যাচ্ছে। উনি বেশিক্ষণ যে তার দিকে তাকিয়েছিলেন বিষয়টা এরকম না। হঠাৎ করেই আলফাজ ভাইয়ের মনে হলো যে এই বাচ্চাটা বেশ আক্রমণাত্মক। এরকম চিন্তা করতে করতেই উনি দেখেন যে এই বাচ্চাটা, 8 থেকে 10 বছর বয়সী বাচ্চাটা ওনার দিকে দৌড় দিয়েছে, মানে ওনাকে ধরার জন্য দৌড় দিয়েছে। অনেক সময় হয় না যে মানুষ খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকে, চুপচাপ দাঁড়িয়ে আছে, হঠাৎ করেই দৌড় শুরু করেছে তার দিকে, এরকম তো হয়। যখন এরকমটা হয়েছে উনি মারাত্মক চমকে উঠেছেন। উনি কি করেছেন, শরীরটাকে একটু বাঁকিয়ে নিয়ে সোজা দৌড় দিয়েছেন, মানে উনি যেদিকে যাবেন ওই দিকেই। উনি এত জোরে দৌড় দিয়েছেন, পেছন দিকে তাকানোর আর কোনো সুযোগ পাইন না। উনি দৌড় দিয়েই কিছু ঘর বাড়ি ছিল ওই জায়গাতে চলে আসছেন। ওখানে এসে লোকজনদেরকে ডাকাডাকি শুরু করেছেন। উনি ফোন করেছেন ওনার পরিচিত কয়েকজনকে, তারাও কাছাকাছি ছিল, তারা চলে আসছে। তো উনি যেভাবে ভয় পেয়েছেন, এমন ভয় পেলে শরীরের অবস্থা কেমন হতে পারে, মানুষ হাঁপিয়ে যায়, গলা শুকিয়ে যায়, ওনার প্রচন্ড রকমের পানি পিপাসা লেগে যায়। উনি ওনার পরিচিতজনদেরকে বলেন যে একটু পানি খাবো, তখন পরিচিত জনরা পানি এনে দেয়। তারা জিজ্ঞেস করে থাকে কি হয়েছে কি হয়েছে। উনি মূল বিষয়টা আসলে বলতে চাচ্ছিলেন না, বললে হাসাহাসি করবে, এটা সেটা উনি বলতে চাচ্ছিলেন না। এদিকে ওনার কাজিনও প্রায় কাছাকাছি চলে এসেছে। তখন ওনার কাছাকাছি যারা আসছিলেন আর কি, তাদেরকে নিয়েই কাজিনকে রিসিভ করার জন্য যান। কাজিনকে যখন রিসিভ করার জন্য যান তখন কাজিনও বলছে যে কি ব্যাপার, তোর চেহারা এরকম কেন, ভয় টয় পাইছিস নাকি, এরকম লাগছে। উনি তখন ওই অবস্থাতে কিছু বলেন না। তখন কাজিনকে সাথে নিয়ে এবং ওই যে সাথে যে লোকজন ছিল তাদেরকেও সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তারাও এগিয়ে দিয়ে আসছে। যখন ওই তাল গাছের কাছে আসছেন তখন উনি বলেন যে ভাই, একটু আগে তো এইখানে এই ঘটনা ঘটছে, এখন তো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি কিছুক্ষণ আগেই এরকম একটা ভয় পাইছি। এরপর তো উনি বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার পর এই ধরনের ভয়ের ক্ষেত্রে দেখা যায় যে গরম পানিতে গোসল করে তারপর ঘরে ঢুকতে হয়। উনি বাড়িতে এসে এই বিষয়ে তেমন কোনো আলোচনা না করলেও এই যে ওনার কাজিন সহ আরো যারা ওনাকে এগিয়ে দিতে আসছিলেন, ওনার কাজিন তো রাতে বাড়িতেই ছিল, এই বিষয়টা কিন্তু তারা শেয়ার করেছে। সকালবেলা জানা গেল যে এই বিষয়টা সকলেই জানতে পেরেছেন। তবে ওনার উচিত ছিল ওই সময় গোসল করে ঘরে ঢোকা, এটাই পরিবারের সদস্যরা বলছিলেন। তবে আল্লাহর রহমতে ওনার বড় ধরনের কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে রাতের আধারে আমরা কেউ একা একা হেঁটে যাচ্ছি গ্রামের কোনো মেঠো পথ ধরে, যে পথে সন্ধ্যার পর লোকজন চলাফেরা করে না বললেই চলে। রাতটা খুব বেশি গভীর না হলেও সন্ধ্যার পরেই কিন্তু এক ধরনের ভয়ঙ্কর রকমের নির্জনতা নেমে আসে সেখানে। সেখানে যদি রাস্তার পাশে তাল গাছ থাকে আর তাল গাছের পাশ দিয়ে যাওয়ার সময় এই ধরনের সাদা কোনো অবয়ব যদি মানুষ দেখে, তাহলে তার কেমন ধরনের অনুভূতি হতে পারে।
এমনটাই হয়েছিল আলফাজ আহমেদ ভাইয়ের সাথে। ঘটনা এটাই ছিল, অল্প কয়েক মিনিটের ঘটনা। তবে এই কয়েক মিনিট যে ওনার উপর কি ধরনের প্রভাব বিস্তার করেছে, কেমনটা ভয় লাগিয়েছে, তা শুধু উনি বলতে পারবেন। আর এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটে তারাই বলতে পারবেন ভয়ের অনুভূতি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক তখনই যখন ঘরের মাঝখানে রাখা ওই লোহার 4 নম্বর ট্রলিটার দিকে আমার চোখ গেল, তো চোখ যেতেই আমার বুকের স্পন্দন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। ট্রলির ওপর সাদা চাদর দিয়ে ঢাকা যে লাশটা ছিল, সেটার হাত দুটো হুট করে চাদরের ভিতর থেকে বেরিয়ে এসে সোজা আকাশের দিকে খাড়া হয়ে গেল। আর তখনই মর্গ রুমের একমাত্র একজস্ট ফ্যানটা একটা বিকট শব্দ করে আপনা আপনি বন্ধ হয়ে গেল এবং সব লাইট নিভে গিয়ে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমার 2 কাঁধের উপর এসে পড়ল দুটো হাড়ের কাঁপানো বরফ শীতল হাত। সে হাতের চামড়া একদম শক্ত, ফ্যাকাশে এবং বরফের মতো ঠান্ডা, আর নখগুলো তীরের মতো আমার গলার মাংসে গেঁথে যাচ্ছিল এবং একটা তীব্র পচা কেমিক্যালের গন্ধে আমার ফুসফুস অবশ করে দিচ্ছিল। তখনই আমার কানের একদম কাছে এসে একটা ভেজা গলায় কেউ ফিসফিসিয়ে বলল, লাশ গোছানোতে অনেক দেখলে সুমাইয়া, কিন্তু তুমি তো জানতে না আজ রাতে অ্যাক্সিডেন্ট কেসের যে মেয়েটা তার বডি এখানে আনা হয়েছে, তার একটা হাত কাটা ছিল। চল এবার তোমার ডান হাতটা কেটে আমাকে দিয়ে দাও। এই ঘটনা ঘটেছিল 2025 সালের অক্টোবর মাসের এক গুমট মঙ্গল। আমি ঢাকার একটি বড় সরকারি হাসপাতালের মর্গ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম। মর্গে নতুন আসা লাশগুলো হিসাব রাখা, সেগুলো ফ্রিজে তোলার আর ডাক্তারদের পোস্টমর্টমের সময় সাহায্য করা ছিল আমার মূলত কাজ। সেদিন ছিল ঠিক একটা অমাবস্যার রাত। তখন ঘড়িতে প্রায় 2:35 মর্গ বিল্ডিংটা মেইন হাসপাতাল থেকে বেশ কিছুটা দূরে, একটা বড় কদম গাছের পিছনে। মাঝ রাতের পর ওই চত্বরটা একদম জনমানবিহীন থমথমে হয়ে যেত। বাহিরে একটা মৃদু কুয়াশার মতো ধোঁয়া ভাসছিল আর চারপাশটা ছিল একদম নিঝুম। আমি তখন মর্গ রুমের ভিতরের ছোট কাঠের টেবিলে সেখানে বসে রাতের ডায়েরি মেইনটেইন করছিলাম। কিছুক্ষণ আগেই হাইওয়ে একটা অ্যাক্সিডেন্টে একজন তরুণী মেয়ের ডেড বডি 4 নম্বর ট্রলিতে এনে রাখা হয়েছিল, যেটার পোস্টমর্টেম হবে পরের দিন সকালে। হুট করেই মর্গের ভিতরের তাপমাত্রা এক পলকের মধ্যেই মাইনাসে নেমে গেল। এসি বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে এই ঠান্ডাটা ছিল একদম অন্যরকম, ঠিক যেন কোনো বরফ ঘরের মতো বসে আছি। আমার মুখ দিয়ে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছিল, আমার হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে আসছিল। একই সাথে কোথা থেকে যেন একটা তীব্র ফরমালিন স্পিরিট আর পুরনো পচা রক্তের গন্ধ ছড়াতে শুরু করলো। আমি একটু বিরক্ত হয়ে কলমটা টেবিলে রাখলাম। ভাবলাম চারপাশের কুয়াশার কারণে হয়তো ঠান্ডাটা বেশি লাগছে। কিন্তু টেবিল থেকে ওঠার সাথে সাথেই আমার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। আমার মনে হলো আমার পিছনে কে একজন দাঁড়িয়ে আছে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভারী আর ভেজা ফুসফুসের শাঁসালো নিঃশ্বাস ফেলছে। আমিও ঝট করে পিছনে ফিরলাম, কিন্তু ঘরের ভারী লোহার দরজাটা ভেতর থেকে লক করা ছিল। সেখানে আমি ছাড়া আর কেউ নেই। নিজেকে সান্ত্বনা দিলাম যে হয়তো একটানা কাজ করার ফলে আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমি আবার ঘরের মাঝখানে থাকা 4 নম্বর ট্রলিটার দিকে তাকালাম।
আর ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে উঠল এক হাড়হিম করার দৃশ্য, যা আমি একদম গল্পের শুরুতেই বলেছিলাম। চাদর ভেদ করে মোরা হাত দুটো সোজা আকাশের দিকে খাড়া হয়ে গেল, আর সাথে সাথেই মর্গ রুমের লাইট চিরা কথাটা আবারও ফিসফিসিয়ে উঠল, চল এবার তোমার ডান হাতটা কেটে আমাকে দিয়ে দাও। ভয়ে আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হচ্ছিল না। আমার মনে হচ্ছিল অদৃশ্য কোনো এক শক্তি আমার বুকটা চেপে ধরেছে, আমার দমও আটকে আসছিল। ওনার লম্বা শক্ত নখগুলো আমার গলার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমার দম ফুরে যাবে এবং আমি এই মর্গেই লাশ হয়ে পড়ে থাকব। তো ডেটস এর ঠিক আগে মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে জোর গলায় বলতে লাগলাম, আল্লাহু আকবার। এবং আল্লাহর নামটা মনে মনে শেষ করার সঙ্গে সঙ্গেই পিছনের সেই বরফ শীতল হাতের খামচা ধরেটা বাঁধনটা এক টানায় ঝটকা হয়ে গেল। একটা তীক্ষ্ণ অমানসিক কান ফাটানো চিৎকার করে পুরো মর্গের স্টিলের টেবিলগুলো যেন কেঁপে উঠল, আর এক সেকেন্ডের মধ্যে ঘরের লাইট আবার স্বাভাবিকভাবে জ্বলে উঠল। আমিও ছিটকে মেঝেতে পড়ে গেলাম। তাকিয়ে দেখলাম 4 নম্বর টলের ওপর থাকা সে মেয়ে লাশের দুটো হাত আবার আগের মতোই চাদরের নিচে সোজা হয়ে শুয়ে আছে, কিন্তু ওনার চাদরের ডান পাশটা কুচকুচে কালো রঙের রক্ত সম্পূর্ণ ভেজে দিয়েছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ওভাবেই মর্গ খোলা রেখে দৌড়ে বাইরে গিয়ে মেন গেটের দিকে ছুটে আসি। সকাল হওয়া পর্যন্ত ওখানেই বসে কাঁপছিলাম। পরদিন সকালে যখন সিনিয়র ডাক্তার এসে সিসিটিভি ফুটেজ চেক করেন, তারা ফ্যাকাশা হয়ে যান। ফুটেজে দেখা যায় রাত 2:35 মিনিটে 4 নম্বর ট্রলির চাদরটা নিজে নিজেই শূন্যে ভেসে উঠছিল এবং আমি মেঝেতে পড়ে ছটফট করছিলাম, কিন্তু আমার পেছনে কোনো মানুষ বা অবয়ব ক্যামেরায় ধরা পড়েনি। পরে জানা যায় যে একটা মেয়ে 1 বছর আগে এই অক্টোবর মাসেই চোরদের কবলে পড়ে ডান হাত হারিয়ে মারা গিয়েছিল, তার লাশটাও এই মর্গে আনা হয়েছিল। আজ ওনার সেই নির্মম মৃত্যুর ঠিক 1 বছর পূর্ণ হলো। আমারও 1 বছর হয়ে গেছে আমি ওই মর্গের চাকরি চিরতরে ছেড়ে দিয়েছি, কিন্তু আজও গভীর রাতে যখন আমি কোনো ঠান্ডা স্টিলের টলি বা সাদা চাদর দেখি, আমার বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই পচিক অন্ধকার থেকে সেই ফরমালিনের গন্ধ মাখা হাত দুটো আবারও আমার গলার দিকে গিয়ে আসবে এবং আমাকে বলবে, চল সোমাইয়া, তোকে আমরা এবার নিতে আসছি। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো আল্লাহ হাফিজ। যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে রায়হান ভাই, এবং ঘটনা 1990 সালের, আজ থেকে প্রায় হিসাব করে 33 বছর আগের ঘটনা। 1990 নাম শুনলে মনে হয় তো কয়দিন আগের, না, 1990 33 বছর আগের ঘটনা। যদি 33 বছর আগের ঘটনা হয়, তাহলে যারা যে সময় ঘটনা সেই সময়কার মানুষগুলা তাদের বয়সগুলা একটু ইয়াং এজ ছিল। যিনি ঘটনা পাঠিয়েছেন রায়হান সাহেব, তখন তার বয়স ছিল মাত্র 26 বছর। তিনি বলেছেন সেদিন রাতের বেলাটা ছিল শুক্রবার। শুক্রবার বলতে মিড অফ মনসুন, মানে তখন বৃষ্টির সময়। 90 সালে ওই সময় নাকি বেশ ভালোই বন্যা হয়েছিল সেবার, এবং তাদের বাসা ছিল টঙ্গীতে। নতুন নতুন এলাকা টঙ্গী হয়েছে, ওই সময় বেশ পানি উঠতো। এখন তো টঙ্গী অনেকটা এস্টাবলিশড, তখন উত্তরাও তখন অতটা এস্টাবলিশড ছিল না। টঙ্গী তখন তারা নতুন নতুন বাড়ি করেছে টঙ্গীতে তাদের জায়গা ছিল। আসলে তাদের 2টা জায়গা ছিল, একটা ছিল হচ্ছে সাভারে আর একটা ছিল টঙ্গীতে।
সাভারের জায়গাটা বিক্রি করে তখন টঙ্গীতে অনেকটা নিচু একটা এলাকায় তারা বাড়ি করে। আস্তে আস্তে অনেক উঁচু হয়ে গেছে এখন সেই এলাকা। তো নিচু এলাকাতে মাটি টাটি ভরাট করে, যেই লেভেলে মাটি ভরাট করেছে এখন সেই লেভেলে রাস্তা তখন মানে এমন অবস্থা যে বাড়ি অনেক উঁচু, রাস্তা অনেক নিচে, এরকম দেখা যেত আর কি। তো তারা যে বাড়িটা করে বেশ টাকা পয়সা খরচ করেই করে। তার বাবা টাকা পয়সা পৈতৃক সম্পত্তি ছিল, আর এমনিতেও তার বাবা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারও ছিল। তো টঙ্গীতে তারা বাড়ি করে। তাদের বাবার রিটায়ারমেন্টের পর তার বাবা একটু আর্লি রিটায়ারমেন্ট হয়। এরশাদের আমলে তার বাবা রিটায়ারমেন্ট হয়ে যায়। যখন এরশাদ সরকার ছিল তখন তার বাবার ফোর্স রিটায়ারমেন্ট হয়। তো যাই হোক, তখন 90 সালের দিকে তারা একটা বাসা বানায় টঙ্গীতে। আসলে তাদের বাসা নেওয়ার কথা ছিল মিরপুরে, কিন্তু তাদের কোনোভাবে মিরপুরের বাসাটা তাদের এক আত্মীয় মেরে দেয়। বলতে গেলে তাকে টাকা দেওয়া হয়েছিল সরকারি চাকরি অবস্থায়, তাকে টাকা দেওয়া হয়েছিল অনেক টাকা পয়সা জমিয়ে, একটা গ্রামের জমি বিক্রি করে এসে সেই টাকাটা দেওয়া হওয়ার কারণে। কিন্তু মিরপুরে যে জমিটা তিনি কিনেছিলেন সেটা তার নিজের নামে করে ফেলেছিলেন। সেই জন্য তার ওই আত্মীয়র সাথে তাদের একটা সম্পর্কে ছিন্ন হয়ে যায়। সেই আত্মীয় তাদের ব্যাপারে কিছুই জানতো না। তো তারা রাগের ক্ষোভে তার বাবা আসলে এই টঙ্গীতে এসে বাসা বানায়। তো তাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। তাদের বাড়িটা তখন রিসেন্টলি ডেভেলপ 2 তলা বাড়ি। তারা 4টা ফ্ল্যাট করে। তো বাড়ির চারিপাশে তার বাবা রয়্যাল গাছ লাগিয়েছিল, নারিকেল গাছ লাগিয়েছিল। তো বাড়িটা করে কিন্তু তারা আসলে 1985-86 এর দিকে, অনেক আগে। আশপাশে তখন গ্রাম মানে ওইটা ওই সময় এত ডেভেলপড ছিল না, টঙ্গী এলাকাটা এত ডেভেলপড ছিল না। তো তাদের বাসায় এখানে ইলেকট্রিসিটি লাইন গেছে, কিন্তু অনেক দূরে দূরে ঘর বাড়ি, বিল্ডিং টিল্ডিং এত ছিল না। তারা নতুনই বিল্ডিং করে, অনেকটা সুন্দর করে বিল্ডিংটা করে, প্লাস্টার টাস্টার করে, রং টং করে। 1984-85 এর দিকে তারা বাড়িটা কাজ শেষ করে আর কি। তো তারা ওখানে থাকতো। তার বাবা পরে ফোর্স রিটায়ারমেন্টে চলে যায় এবং তারা ওখানে থাকতে শুরু করে। তার বাবা এখানে তাদের বাড়ির সামনে কিছু জায়গা ছিল, ওখানে কিছু সবজি টবজি করতো। বাড়ির পিছন দিক দিয়ে তাদের সেফটি ট্যাঙ্ক ছিল, সেপটিক ট্যাঙ্ক ছিল। ময়লা টলা সব দিক দিয়ে যেত। এবং তখন পৌরসভা এতটা ডেভেলপ ছিল না, মানে এতটা ভালো ড্রেনেজ ব্যবস্থা ছিল না। তো সেখানে তাদের বাসার সামনে রয়্যাল গাছ, নারিকেল গাছ লাগায়। কয়েক বছরের মধ্যে সেগুলি বড় হয়ে যায়। আসলে জায়গাটা আগে কেনা ছিল, পরে ওইখানে গাছগুলো বড় হয়ে যায়। তো যারা বাড়ি টাড়ি করে ওই জায়গায়, তো 4টা ফ্ল্যাট, দুপুরে 2টা ফ্ল্যাট নিয়ে তারা থাকতো, তার বাবা মা থাকতো। নিচের 2টা ফ্ল্যাটে থাকতো হচ্ছে 2টা একটা ভাড়াটিয়া, আর আরেকটার মধ্যে আরেকটা খালি ছিল, একটা দোকানের গোডাউন হিসাবে সেটা ব্যবহৃত হতো আর কি। ভাড়া থাকতো, ভাড়া খুব অল্প টাকা আসতো। উপরে থাকতো তারা সবাই মিলে, অনেকগুলো রুম ছিল, 4টা-5টা বেডরুমের মতো ছিল। তো ওই দিন শুক্রবার ছিল, সম্ভবত অগাস্ট সেপ্টেম্বরের দিকে শুক্রবার ছিল। রাতের বেলা হঠাৎ করে তার ভাই চিৎকার দিয়ে উঠলো, বলল যে রিফাত, এই রিফাত কই যাস তুই? তার বাবা সবাই ঘুম থেকে ওঠে। রাতে 2টার দিকে তার ছোট ভাই, তখন রবিন, সে মাত্র ইউনিভার্সিটি কলেজ শেষ করছে বা কলেজ শেষের দিকে আর কি। তো এই রিফাত কই যাস তুই? সে তার ছোট ভাইটা হাঁটতে হাঁটতে উপর উঠে ভাইকে জিজ্ঞেস করে, রবিন তোর কি হয়েছে? বলছে যে ভাইয়া আমি না ঘুমায় থাকা অবস্থায় হঠাৎ করে আমার পায়ের আঙ্গুল ধরে কে জানি ফুটিয়ে দিচ্ছে। তো রিফাত যেভাবে আমার পায়ের আঙ্গুলগুলো ফুটাই দিত, সেভাবে পায়ের আঙ্গুলকে জানি ফুটাই দিচ্ছে। আমি চোখ খুলে দেখি রিফাতকে দেখলাম। রিফাত আমাকে বললো, আয় ভাইয়া তুই আসবি আমার সাথে, রবিন আসবি আমার সাথে। আমি দেখি রিফাত আমাকে ডাকতেছে। আমি উপরে উঠলাম, উঠে দেখলাম যে রিফাত নাই। তো বাসার সবাই এখানে জড়ো। রিফাত হচ্ছে তাদের বোন। তারা সবাই রিফাতের কথা বলতেছে, বলছে কোথায়, আমরা তো রিফাতকে দেখলাম না। কি বলিস আবল তাবল, পানি খা। তো মুখে পানি দেয়, তারপরে ডাল ঘুটনির মধ্যে একটু লবণ চাটিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও ওর মনের মধ্যে জিনিসটা থেকে যায়। এর 1 সপ্তাহ পর হঠাৎ করে রাতের বেলা চিৎকার, রুমে সবাই আসে। কি হয়েছে রবিন, তোর কি হয়েছে? বলছে যে আব্বা আমি দেখি রিফাত আমার খাটে এসে বসলো, আমাকে বললো ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে। ও আমার থেকে বয়সে বড়, তারপরেও আমাকে সবসময় ভাইয়া বলতো, ভাইয়া তোর সাথে আমার কিছু কথা আছে।
আমিও রিফাতকে বললাম হ্যাঁ কি। এটা বলতে বলতে রিফাত আমার সামনে থেকে চলে গেল। এরপর আর আমি ওকে পাইলাম না। বলছে তুই ভুল দেখছিস, তুই তো রিফাতকে নিয়ে বেশি চিন্তা করছিস, সেজন্য রিফাত তোর কাছে আসছে। এর মধ্যে 1-2 মাস চলে গেল। রবিন এইচএসসি পরীক্ষা দিল পরের বছর, পরের বছর 1991-এ এইচএসসি পরীক্ষা দিল। পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষ করে ও হয়তো ফ্রেন্ডের বাসায় গেছে। ওকে ওর ফ্রেন্ডরা পুরা বাসায় সবাই খেতে বসেছে আসলে সেদিন। তো ওর ফ্রেন্ডরা ওই দিন ওকে হঠাৎ করে বাসায় নক করলো, দরজা খোলা হলো, দেখলাম ওদের ফ্রেন্ডরা ওকে একদম অজ্ঞান অবস্থায় নিয়ে আসছে বাসায়। নিয়ে এসে ড্রয়িং রুমের মধ্যে ফ্লোরিং আমাদের কার্পেট ছিল, ড্রয়িং রুমের মধ্যে কার্পেটের উপরে শোয়ানো হলো ওকে। অনেকক্ষণ পর জ্ঞান ফিরল। বিকালের দিকে ওর ফ্রেন্ডরাও বাসায় ছিল। তোকে জিজ্ঞাসা করা হলো কি সমস্যা। বলে যে ফ্রেন্ডের বাসার সামনে পুকুর ছিল, সেই পুকুরের পাড়ে বসে বসে চুপচাপ বসেছিল। ওর ভালো লাগতেছিল না ফ্রেন্ডের সাথে কথা বলতে। ও একা এসে চুপ করে বসেছিল, বাকি ফ্রেন্ডরা বাড়ির ওই দিকটায় মানে মজা করছিল আর কি। ওরা বাড়ির থেকে খুব বেশি দূরে না, হয়তো 5-6 কিলোমিটার দূরে আর কি। বাইক আছে, বাইকে হোন্ডাতে যাতায়াত করতো। তখন নতুন নতুন ওই ইয়ামাহার হোন্ডাগুলো খুব বেশি চলতো। তো ওর বাসায় এমনি তো মন টিকতেছিল না, কারণ ওর বাবার কাছে ওই ইয়ামাহা একটা বাইক চেয়েছিল, কিন্তু বাবা বলছে যে এখনই না, আর একটু পরে ইউনিভার্সিটিতে যাও, তারপরে আমি তোমাকে বাইক কিনে দিব। ফ্যামিলি হচ্ছে শিক্ষিত পরিবার এটা। তো যাই হোক, ও চুপ করে বসেছিল। হঠাৎ করে ওর পিছন থেকে মাথার চুল ধরে হালকা করে টান দিল একটা মেয়ে। ও ঘুরিয়ে দেখলো যে ওর বোন রিফাত। এই রিফাত, তুই কি শুরু করছিস আমার সাথে? বলতো, তুই আমার কাছে আসতেছিস আবার দূরে চলে যাচ্ছিস, কারণ কি? রিফাত বলল যে তুই কয়েকদিন পরে বুঝবি। এটা বলে রিফাত হাঁটা দিল, আর এটার পরে ও অজ্ঞান হয়ে গেল। তো বাসা সবাইকে বললো, হুজুর নিয়ে আসা হলো বাসার মধ্যে। হুজুর আসার পর বললো যে রিফাতটা কোথার থেকে আসছে। তোর বাবা বলে যে রিফাত আমার মেয়ে। আসলে ও কিভাবে কি হয়েছে আমরা আপনাকে বলবো পরে, আগে আপনি আমার ছেলের অবস্থা দেখেন। বলে যে আপনার ছেলে হয়তো বা রিফাতকে দেখতে পাচ্ছে। তো রিফাত থেকে তখন ওর বাবার নাম ছিল হচ্ছে হজরত আলী। বলে যে মোহাম্মদ হজরত আলী ছিল নাম। যে রিফাত আমার মেয়ে, ও রবিনের ইমিডিয়েট বড় বোন আর কি। ও 1989 সালে ও হারিয়ে যায়। 1989 শেষের দিকে, 90 শুরুতে ও বাসা থেকে আমরা ওকে পাই নাই। ওকে কোচিংয়ে ছিল, কোচিং থেকে ওর ইউনিভার্সিটির কোচিংয়ের জন্য গেছিল। ওখান থেকে ও ইউনিভার্সিটির কোচিং বলতে প্রাইভেট স্যারের কাছে গেছিল। তো ওইখান থেকে আমরা আর কোনো খোঁজ পাই নাই। ইউনিভার্সিটিতে পড়তো, ও হোস্টেলে থাকতো। ওই হোস্টেল থেকে স্যারের বাসায় গেছে। এরপর থেকে আমরা আর কোনো খোঁজ খবর হদিশ পাই নাই। ওই দিন ওর বাসায় আসার কথা ছিল, আমাদের বাসায়, কিন্তু ও আর বাসায় আসে নাই। আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করি, হোস্টেল সুপারের কাছে যাই। হোস্টেল সুপার বলে যে হোস্টেল থেকে তো বের হয়ে গেছে, এরপরে তো আমরা জানি না, বলতে পারি না। আমরা অনেক খোঁজাখুঁজি করি ঢাকায়। আমরা চিন্তা করি যে হয়তো বা ও আছে, হয়তো একটা সময় আমাদের সামনে আসবে, হয়তো কোনো ছেলে পছন্দ হয়েছে, চলে গেছে। তো হুজুর বলে যে কোনো ছেলে পছন্দ হয়েছে, চলে গেছে, আপনাদের বললো না? আপনারা কি ওকে কোনোভাবে মেন্টাল প্রেশার দিয়েছিলেন বা কিছু? তো হুজুরকে বাবা বলে যে আপনি আমাদেরকে ওকে নিয়ে এত কথা জিজ্ঞেস না করলেই ভালো। তো আপনি আমার রবিনের কি অবস্থা সেটা বলেন। আমার 3 ছেলের মধ্যে রবিন হচ্ছে সবচেয়ে মেধাবী ছেলে, ওর কি হয়েছে আমাকে বলেন, ও তো এরকম করার কথা না। বলে যে না, আসলে রবিন, জানি না রবিন কি বলছে, রবিন হয়তো কিছু দেখতে পাচ্ছে যেটা আমরা সবাই বা আপনারা দেখতে পাচ্ছেন না, রবিনের যত্ন নিন। তো এরকম ভাবে কয়েকদিন চলে গেল। হুজুর একটা গোলাপ জল দিয়ে গেছে রবিনকে, সেটা রবিনের রুমে ছিটাতে বলেছে। আর কিছু গোলাপ ফুল ছিল, সেগুলি রবিনকে, সেই গোলাপ ফুলটা একটা পানির সাথে মেশানো ছিল গ্লাসের মধ্যে, সেটা দিয়ে রবিনকে সেদিন গোসল করানো হয়। গোসল করানোর পর থেকেই রবিন রাতের বেলা এরকম কিছুর একটা গন্ধ পাওয়া শুরু করলো। গন্ধটা এমন যে ওকে পাশ দিয়ে কেউ হেঁটে গেলে কেমন একটা ঘামের দুর্গন্ধ আসে, মোজা খোলার গন্ধ আসে, রবিন সেইটা পাওয়া শুরু করলো। হঠাৎ করে রবিনের মধ্যে আচরণগত প্রবলেম দেখা দেওয়া শুরু হলো। রবিন কারোর সাথে কথা বলছে না, মানে বাসায় বসে কারোর সামনে খেতে বসছে না। ওর রুমে খাওয়া দিয়ে আসতে হতো, সেই রুমে চুপ করে মাটিতে বসে খেত। বসা অবস্থায় সে কাউকে খাইয়ে দিত,
যখন সে কাউকে খাইয়ে দিত সেই লোকমাটা মাটিতে পড়ে যেত, সেটা ওর ও খেত না। ও কি দেখছে চোখে এইটা সবাই বুঝতে পারতো না। তো একদিন এরকম হঠাৎ করেই তিনি বাসায় ছিলেন, মানে তিনি হঠাৎ করেই রবিনকে ডাকে, মানে হযরত আলী সাহেব এবং নীলুফার ইয়াসমিন, ওনার মার নাম মানে রায়হান ভাইয়ের মায়ের নাম ছিল নীলুফার ইয়াসমিন, তার বাবা মাকে দুজনে মিলে রবিনকে বলে যে রবিন তুই কি দেখিস বলতো বাবা। রবিন কিছু বলে না, হঠাৎ করেই বলে যে বাবা আমার আপাটা মনে হয় ভালো নাই, আমার আপাটা মনে হয় কষ্টে আছে, কোথায় আছে জানি না কিন্তু মনে হয় কষ্টে আছে। আমরা কি একবার হইলেও আমাদের আপাটা একটু খুঁজে দেখতে পারি? এখন তো অনেক টেকনোলজিক্যাল আপগ্রেডেশন হয়েছে, আমরা পুলিশকে জানাই। তারা কিন্তু এতদিন পুলিশকে জানায়নি, কোনো কিচ্ছু না। আত্মীয় স্বজনরা জানতো, অনেকেই অনেক কথা বলেছে যে পুলিশকে জানায় রাখেন। তো পুলিশ ভিন্ন আচরণ দেখাতে পারে, ভিন্ন কিছু বলতে পারে, এটার কারণে হয়তো কেসটা অন্যদিকে লিড করতে পারে। এই জন্য আসলে হযরত আলী সাহেব কিছু বলেন নাই পুলিশকে। হযরত আলী সাহেব এবং তার পরিবার সবাই ধরে নিয়েছিল যে রিফাত হয়তোবা কোনো ছেলের সাথে চলে গেছে। এটাই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ একটা জিনিস বলা দরকার, রিফাত একটা ছেলেকে পছন্দ করত, তাদের এলাকার একটা ছেলেকে, এবং সেই ছেলেটাকে রিফাত ওর নাম ছিল রিফাত আরা। তো রিফাত বলেছিল যে আমি ছেলেটাকে পছন্দ করি। যে ছেলেটা ওর থেকে 1 বছরের ছোট ছিল, পারিবারিক ভাবেও ছেলেটা মেনে নিচ্ছিল না। তো ভাইয়েরা অনেক আদর করতো বোনকে, বলতো যে বাবা তুমি রাজি হয়ে যাও। রাশেদ ছিল তাদের বড় ভাই, তাদের বড় ভাইয়ের সাথে এই বাবার এই রিফাতের মনোমালিন্য হওয়ার কারণে রাশেদ সাহেব পরে তার স্ত্রী এবং বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেছিল। তারা টঙ্গীতেই থাকতো কিন্তু অন্য জায়গায় থাকতো, অনেক দূরে থাকতো। তো রায়হান ভাই বলেছে যে রিফাতকে আমরা অনেক আদর করি, আমি বাবাকে বোঝানোর চেষ্টা করি। রবিন এত কিছু বোঝে না, আমি বোঝানোর চেষ্টা করি যে যদি পছন্দ করে আমরা ফিউচারে দেখতে পারি। তো ছেলেটার মা এবং ছেলেটার বাবা দুজনেই খুব স্ট্যান্ডার্ড মিলিত না, মানে শিক্ষিত পরিবারের ছেলে ছিল না বিধায় হযরত আলী সাহেব আসলে খুব বড় একটা ভেটো দিয়েছিল। এটা নিয়ে রিফাতের সাথে হযরত আলী সাহেবের অনেক দিন যাবত কথাবার্তা হয়নি ঠিক মতো। জিজ্ঞেস করতো তুমি ঠিক মতো খেয়েছো কিনা, পড়াশোনা কেমন চলছে, রিফাত কোনোদিন উত্তর দিত না। এটা নিয়ে একটা কোল্ড ওয়ার চলছিল পরিবারের মধ্যে। তো এরকম হঠাৎ করে ঈদে আসার কথা ছিল, ঈদে তখন আর আসতে পারেনি। ঈদটা ছিল তখন সম্ভবত জানুয়ারির দিকে, রোজার ঈদ ছিল, জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে ছিল। ওই সময় আসার কথা ছিল, পরে আর আসলো না। তো ওরা ধরে নিয়েছিল যে সেই ছেলের সাথেই চলে গেছে। এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ কয়েকদিন আগেও নাকি তাদের এলাকার এক ভাই সেই ছেলের সাথে রিফাত আরাকে পেয়েছিল, দেখেছিল রিক্সা দিয়ে যেতে। তো এটাতে ধরে নিয়েছে যে হয়তো আর আমাদের কাছে আসবে না, হয়তো চলে গেছে। তো পরিবারের সবাই রাগান্বিত হয়ে আসলে রিফাতের ব্যাপারটা 3-4 মাস পর ধামাচাপাই দিয়ে দেয় যে ওকে আর আসবে না আমাদের এখানে, ও পালিয়েছে তো পালিয়েছে। তো পালিয়ে গেলে যেটা হয়, পরিবারকে অনেক কিছু সহ্য করার লাগে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার লাগে। কেউ সামনে এসে আপনাকে অপমান করবে না, তো সামাজিকভাবে ওই একজনকে বলা বলি করা, পিছনে গীবত চলছে, খারাপভাবে দেখছে, রিফাত অন্য জায়গায় চলে গেছে, বিয়ে করে পালিয়ে গেছে। এই বাসায় দেখা যেত রাশেদ ভাই যখন বিয়ে করে তখন এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, তখন তার নতুন বিয়ে হয়েছে, পরে তো বাচ্চা হলো, নতুন বাচ্চা নিয়ে পরে সে বাসাটা ছেড়ে চলে যায়। তো রবিন প্রতিদিন